আমি এবার আপনার কাছে কৌস্তববাবু যে প্রশ্নটা সরাসরি রাখতে চাই, গতকাল দিনভর আপনারা এই ঘটনাটা দেখেছেন, গোটা রাজ্যের মানুষ সেটা দেখেছেন, যে সরাসরি এই প্রশ্নটা যে মুখ্যমন্ত্রী ইডির ফাইল পুলিশকে দিয়ে এইভাবে নিয়ে আসতে পারেন, সেই রাজ্যে কি রাষ্ট্রপতি শাসনই একমাত্র পথ? এটা আমাদের প্রশ্ন নয়, গোটা রাজ্যের বিভিন্ন মহল থেকে এই প্রশ্নটা উঠছে। একজন বিজেপি নেতা এবং আইনজীবী হিসেবে আপনি কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে তো অটোমেটিক্যালি এই কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এটা, আমি কিন্তু যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণ আমার আইনজীবী সত্তা না, সেটা একদম সম্পূর্ণ আমার রাজনৈতিক সত্তা থেকেই কথাগুলো বলছি। সেটা হচ্ছে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন এই রাজ্যে বহুদিন আগেই হয়ে গেছে, এবং এটা আমি আজকে বলে না, এটা বহুদিন ধরেই বলছি যে এই রাজ্যে মানে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, সেই ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার, মানে অ্যাটলিস্ট ইম্পোজিশন অফ আর্টিকেল 355। কিন্তু ভারতীয় জনতা পার্টির বেসিক্যালি এই ধরনের মতাদর্শগত জায়গা থেকে ভারতীয় জনতা পার্টিকে লোকজন তো অনেকে অনেক কিছু বলে, কিন্তু বর্তমান কেন্দ্রের সরকার তারা রাজ্যের সরকারের উপরে এইভাবে হস্তক্ষেপ করাটা পছন্দ করে না, এবং এটা তাদের নীতিগত অবস্থানের জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা প্রচেষ্টা করবেন এই ধরনের একটা বিশৃঙ্খলার একটা পরিস্থিতি তৈরি করে, আলটিমেটলি এই ধরনের যদি কোনো কিছু ইম্পোজিশন হয় রাজ্যে, তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিয়ে একটা পলিটিক্যাল একটা সেন্টিমেন্টের জায়গা তৈরি করার চেষ্টা করবেন। তো সেটা তার চেষ্টা। আমি এই বিষয় নিয়ে আলাদা করে মন্তব্য করব না, হবে হবে না, কি করবে না করবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট রাজনৈতিকভাবে বুদ্ধিমান হলেও আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কম বুদ্ধিমান নয়। পশ্চিমবঙ্গের মানুষজন 2026 সালে একটা মানে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে যে সরকারটাকে, এই বর্তমান সরকারকে আর রাখা যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলেই এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি করতে চাইছে। একদম। মমতা কৌস্তববাবু, বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে আমি জানতে চাই, আপনার একই সঙ্গে দুটো সত্তা রয়েছে, আপনি নিজেই বললেন যে একটা রাজনীতির সত্তা, একটা বিজেপি নেতা। আপনি, রাষ্ট্রপতি শাসন যদি জারি করতে হয় তাহলে তার আইনগত ধাপগুলো কি কি রয়েছে, কিভাবে এগোয় কোনো একটা রাজ্যে? গভর্নর রিপোর্ট দেবে, রাজ্যপাল রিপোর্ট দেবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অন দি অ্যাডভাইস অ্যান্ড রিপোর্ট অফ দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট উইল টেক আ ডিসিশন। তো সেই ক্ষেত্রে যে ওয়েদার টু ইম্পোজ প্রেসিডেন্টস রুল ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা করবে কিনা। তো আইনগত দিক এইটাই আইনগত দিক, সেটা হচ্ছে রিপোর্ট অফ দি গভর্নর, এই বিষয়টা হয়ে থাকে। তো আলটিমেটলি এটা মানে কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মনোবাসনা কতটা পূর্ণ হবে না, আমার মনে হয় এটা তো আমাদের মানে বিচার বিবেচনা করার জায়গা নয়। আলটিমেটলি পশ্চিমবঙ্গের ভোট আর কয়েক মাস বাকি। এটাই, যদি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোয় এ রাজ্য, তাহলে ভোটের কি হবে? ভোটে কি যেতে পারবে? ভোটে কি যাওয়া যায়? সেটা কেন যাওয়া যাবে না? সেটা নিয়ে তো কিভাবে হয় সেটা যদি একটু আমাদের বলেন। একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, তার যদি মেয়াদ শেষ হয়ে যায়, দুটো জিনিস, একটা হচ্ছে এই ধরনের আর্টিকেল 352, 356, আর্টিকেল 360, এই তিনটে হচ্ছে এমার্জেন্সি প্রভিশনের কথা বলে থাকে আমাদের কনস্টিটিউশনে। এইটা হচ্ছে মূলত প্রেসিডেন্টস রুল বলে আমরা যে বিষয়গুলোকে বলি। একটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার, অ্যাগ্রেশন, একটা হচ্ছে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তিনটের ক্ষেত্রে হয়ে থাকে। এবারে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে, ধরুন সাপোজ কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন আর একটা ক্ষেত্রে কখন হয়, ধরুন এই সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, তারপরেও হতে পারে তখন প্রেসিডেন্টস রুল করে ইলেকশন হয়। আবার ইলেকশনের আগে যদি প্রেসিডেন্টস রুল ইম্পোজ হয়, ঠিক মানে মেয়াদ যখন শেষ হচ্ছে সেইভাবেই মানে অ্যাপ্রোপ্রিয়েটলি যেভাবে ইলেকশন অ্যানাউন্স হওয়ার কথা সেভাবে ইলেকশন অ্যানাউন্স হবে, এর মধ্যে তো কোনো হাতিঘোড়া নেই। তবে সেই সময় যেটা হবে সেটা হচ্ছে রাজ্য সরকারের বা রাজ্যের প্রশাসনের হাতে কোনো ক্ষমতা থাকবে না, সবটাই কেন্দ্রের হাতে থাকবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন, আমার মনে হয় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে করে একটা এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবং সেটাকে নিয়ে তিনি একটা সেন্টিমেন্টের রাজনীতি করে ভোটের মানে ময়দানে নামতে পারেন। আচ্ছা, কিন্তু মানে আপনি বলছেন যে রাষ্ট্রপতি শাসনের সঙ্গে ভোটের তেমন কোনো সমস্যা নেই, নতুন করে যেভাবে ভোট ডিক্লেয়ার করা হয় সেরকমই হয়। রাষ্ট্রপতি শাসন থেকে যখন নর্মালাইজেশন হয় তখনও কি কোনো আইনগত প্রক্রিয়া থাকে, না ভোটের পরে আপনি সরকার গঠন করা যায়? না, সেটা প্রেসিডেন্ট বাই ওয়ে অফ নোটিফিকেশন এটা প্রমালগেট করবে, করে আলটিমেটলি বিষয়টা যখন সরকার যখন হয়ে যাবে, যাদের মেজরিটি থাকবে তারা সরকার করবে। তো আলটিমেটলি তখন ওই ইয়েটা যেটা প্রেসিডেন্টস রুল আমরা বলি, আলটিমেটিক্যালি তখন প্রেসিডেন্ট বাই ওয়ে অফ নোটিফিকেশন সেটাকে রিভোক করে দেবে, যেটা আলটিমেটলি এক্সিস্টেন্স ছিল সেটাকে রিভোক করে দেবে। যদি ইলেক্টেড একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট তৈরি হয়েছে, প্রেসিডেন্ট সেই পরিস্থিতি বিচার বিবেচনা করে যে বর্তমান তাহলে
কি অবস্থা না একটা রিপোর্ট কল ফর করবে ফ্রম দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল অন বিং স্যাটিসফাইড অন দ্যাট রিপোর্ট, প্রেসিডেন্ট সেইভাবে তখন ফার্দার ওটাকে রিভোক করার জন্য যা স্টেপ নেওয়ার নেবে। ঠিক। কৌস্তববাবু, একটা প্রশ্ন এবার আপনাকে করব একজন বিজেপি নেতা হিসেবে। আপনাদের দলের তরফ থেকে বারবার রাষ্ট্রপতি শাসনের দাবি আপনারা করেছেন, আপনারা নিজেরাও করেছেন। আপনাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অনেকবার রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে কি আপনার মনে হয় যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে? আপনার কি মনে হয় যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত? দেখুন, এখানে দুটো জিনিস আছে। ব্যক্তিগতভাবে আমাদের চাওয়া পাওয়ার জায়গা থেকে এই কথা বারংবার আমরা বলেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি সে তো মানে শুধুমাত্র একজন বা দুজন বা একটা রাজ্য বা একটা নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। এটা বৃহত্তর একটা মতাদর্শগত জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির একটা দীর্ঘদিনের লড়াই ছিল যে দীর্ঘ ভারতবর্ষের এই কংগ্রেস শাসনে কংগ্রেস যেভাবে প্রেসিডেন্টস রুলকে মিসইউজ করেছে তার বিরুদ্ধে বিজেপির একটা দীর্ঘদিনের লড়াই ছিল। তো সেই জায়গা থেকে মতাদর্শগত অবস্থানের জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ধরনের প্রেসিডেন্টস রুলের ক্ষেত্রে তাদের একটা কড়া অবস্থান আছে। মানে দুমদাম করে ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্টস রুলের পক্ষে তারা সায় দেয় না। মানে দেখবেন মানে অনেক ক্ষেত্রে মানে একদম এক্সট্রিম সিচুয়েশন না গেলে ভারতীয় জনতা পার্টি কখনো এই ইনস্ট্যান্স খুব কম আছে। কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকতে পারে, মানে আমরা বুঝতে পারছি, আমরা গ্রাউন্ড লেভেল থেকে বলতে পারছি, কিন্তু আলটিমেটলি ভারতীয় জনতা পার্টির মতাদর্শগত জায়গা থেকে এটা খুব ডিফিকাল্ট পজিশন। আর আমরা বর্তমানে যে পরিস্থিতিটা অনুধাবন করছি আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আবারও বলছি, আমার দলগত জায়গা থেকে আমি বলছি না, অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ওপিনিয়ন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বর্তমান যে প্রশাসন যেভাবে চলছে, এখানে যদি মানে কেন্দ্রের হস্তক্ষেপ করে নির্বাচন করা যেত হয়তো ভালো হতো, কিন্তু অন দি কন্ট্রারি এটাও আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই হস্তক্ষেপটাকে তিনি চাইবেন যাতে এই সিচুয়েশনটা হোক এবং তিনি এটাকে নিয়ে একটা সেন্টিমেন্টাল রাজনীতি করতে পারেন। আমার মনে হয় সেটা পার্টির নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব সেটা সব দিক ভেবে তারা সিদ্ধান্ত নেবে। আমি এই নিয়ে কোনো আলাদা করে কোনো মন্তব্য করবো না। আচ্ছা, এই যাবতের একটা ছোট্ট ঘটনা কৌস্তববাবু, ঠিক এক সপ্তাহ আগে অমিত শাহ এসেছিলেন, এক সপ্তাহ 7-8 দিন আগে রাজ্যে এসেছিলেন। তাকে সাংবাদিক বৈঠকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন এটা, আমি একবার শুধু মনে করিয়ে দিতে চাই দর্শকদের, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেফতার করা হবে না। একজন সাংবাদিক এই প্রশ্নটা তুলেছিলেন সাংবাদিক বৈঠকে। তিনি তখন বলেছিলেন যে আমরা এজেন্সির কাজে হস্তক্ষেপ করি না। একদম সত্যি তো, একদম একদম। কিন্তু আমার প্রশ্নটা এখানে, ঠিক এক সপ্তাহ পর যেদিন জেপি নাড্ডা শহরে এলেন, সেদিনই ইডি রেড করলো আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে। এটাকে কি আপনারা নেহাত কাকতালীয় বলবেন, নাকি সেদিনের সেই এজেন্সির কাজে হস্তক্ষেপ করি নার সঙ্গে কোনো প্রচ্ছন্ন একটা ইঙ্গিত ছিল? না 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 না, অ্যাবসলিউটলি না। এর সাথে কোনো এনে দিয়ে জেপি নাড্ডা এসছেন, তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে এসছেন। দেখুন এই তদন্ত যেটা, এটা তো মানে কেন্দ্রীয় সরকারের ইচ্ছায় তদন্তটা হচ্ছে না, এটা তো একটা কোর্টের ডাইরেকশনেই তদন্ত হচ্ছে। ইডি যা করছে কোর্টের ডাইরেকশনে করছে। আমাদের তো ইডির কার্যপদ্ধতি বা ইডি কি করছে না করছে এটা নিয়ে তো আমাদের কোনো, উল্টে আমরা একাধিকবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই স্লথ গতিতে আমরাই তো বিরক্তি প্রকাশ করেছি।